সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস এবং ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন টেলিভিশনের পর্দায়, সে নাম্বারে ফোন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে আপনাদের জবাব দিতে চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন যে এই অনুষ্ঠানে আমরা যে সমস্ত পরামর্শ দিই, এটা একটা প্রাথমিক ধারণা। আমরা আপনাদের কোনো ডকুমেন্ট দেখার সুযোগ নাই, এমনকি সামনে বসে পুরোপুরি বিষয়টা সম্যকভাবে বোঝারও সুযোগ আমাদের নাই। এই জন্যে আমরা যদি কোনো আইনি পরামর্শ দিই, সেটাকে একটা গাইডলাইন, একটা প্রাথমিক ধারণা হিসেবে নেবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শর কোনো বিকল্প নাই। আশা করি যে যেখানে ছিলেন ভালোই ছিলেন। আমাদের ব্রিটেনে তো এখন আমরা দেখছি একটু একটু করে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে সন্ধ্যার পরে রাত যত গভীর হয় ততই অনেকটা ঠান্ডা নেমে আসছে। তো আশা করি যাদের প্রতি বছর ফ্লু হয় বা ফ্লু নিয়ে বা যারা বিভিন্ন ধরনের অসুখে ভোগেন, যাদের ফ্লু হওয়ার সম্ভাবনা খুব বেশি, তারা কিন্তু ফ্রি ফ্লু ভ্যাকসিনেশনটা নিতে পারেন। এটা আপনার জিপির সাথে কথা বলে জিপি ব্যবস্থা করবে। এছাড়া বিভিন্ন বড় বড় ফার্মাসিতে গেলে হয়তো বা আপনারা এই ফ্লু ভ্যাকসিনেশনটা নিতে পারবেন। এটা নিয়ে রাখা ভালো। তো যাই হোক, আমরা দেখলাম গত সপ্তাহে লন্ডনে 1 লক্ষেরও বেশি লোক অ্যান্টি ইমিগ্রেন্ট ডেমনস্ট্রেশনে জমা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেনে একটা ইমিগ্রেন্টের বিরুদ্ধে একটা বিপুল জনমত গড়ে উঠেছে এবং বড় দলগুলি সবাই কোনো না কোনোভাবে ইমিগ্রেন্টের বিরুদ্ধে কিন্তু কথা বলছে। আমরা জানি যে শ্রমিক দল, যদিও তারা রুয়ান্ডা কর্মসূচি তারা বাতিল করেছিল, তারাও কিন্তু খুব টাফ ইমিগ্রেশনের কথা বলছে। আমরা এটুকু জানি যে কনজারভেটিভ দল তারা বলছে তারা ক্ষমতায় আসলে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের জন্য থেকে, যেটা এদেশে অ্যাডপ্ট হয়ে হিউম্যান রাইটস অ্যাক্ট যেটা হয়েছে 1998, এটাকে তারা সম্পূর্ণ বাতিল করে দেবে। বর্তমান লেবার গভর্নমেন্ট যারা এই হিউম্যান রাইটস অ্যাক্ট এনেছিলেন 1998-এ, যেটা টনি ব্লেয়ারের 1997 সালের নির্বাচনের একটা প্রতিশ্রুতি ছিল, সেটাকে তারা রেস্ট্রিক্ট করে দেবেন। আমরা এর আগে অনুষ্ঠানে বলেছি যে তৎকালীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার, উনি বলেছিলেন যে তিনি একটা কমিশন বোধহয় নিয়োগ করেছেন, তারা এক্সামিন করবে যে কিভাবে এই যে হিউম্যান রাইটসের অধীনে যে ইমিগ্রেন্টরা যে সমস্ত বেনিফিটগুলো নিচ্ছে, সেটাকে কিভাবে কতটা রেস্ট্রিক্ট করে দেওয়া যায়। তারা এই ব্যাপারে ডেনমার্কের কিছু নিয়মকানুন তারা অনুষ্ঠান করতে চাচ্ছে, বা এটা সারা স্টাডি করে দেখবে এই ধরনের কোনো কিছু এখানে করা যায় কিনা। ফলে সব দিক দিয়েই আমরা দেখছি যে ইমিগ্রেন্টের জন্য কিন্তু ভালো সংবাদ নয়। আমরা দেখেছি গত সপ্তাহে বা তার আগেই একজন বাঙালি যুবককে মারপিটের শিকার হতে হয়েছে, কারণ তার মা বোরকা পরিহিত থাকা অবস্থায় তাকে কিছু শ্বেতাঙ্গ বর্ণবাদীরা কটু মন্তব্য করে, সেটা জবাব দিতে গেলে তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে। আমাদের আশঙ্কা যতই দিন যাবে ততই কিন্তু এই ধরনের আঘাত, এই ধরনের ভায়োলেন্স কিন্তু বাড়বে। বলে আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে। আর এখন আমরা দেখতে পেয়েছি যে ফার রাইট রিফর্ম পার্টি তারা যেভাবে অ্যান্টি ইমিগ্রেন্ট ক্যাম্পেইন নিয়ে তারা এগোচ্ছে, আমরা দেখেছি যে এর মধ্যেই রিফর্ম পার্টি বলেছে এমনকি যাদের এখানে ইনডেফিনিট লিভ টু রিমেন আছে, তাদেরকেও তারা বলেছে যে ভিসা রিনিউ করতে হবে এবং হাই স্যালারি এবং হাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তারা ইম্পোজ করবে। তো সব দিক দিয়ে আমরা যথেষ্ট করুণ অবস্থার মধ্যে আছি ইমিগ্রেন্টরা। এর মধ্যে
রিফর্ম পার্টির আরেকজন এমপি, উনি বলেছেন যে দেখা যাচ্ছে যে যেভাবে এদেশে মুসলিম পপুলেশন বাড়ছে, কোনো কোনো সিটি মুসলিম সিটি হয়ে যাচ্ছে। এটা একটা তীব্র একটা বর্ণ বৈষম্যের একটা মতামত। এটাকে আমাদেরকে দেখতে হবে। এই মুহূর্তে কমিউনিটির ভিতরে যেটা দরকার সেটা হচ্ছে ঐক্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা কমিউনিটি লিডাররা আছেন তাদের এই ব্যাপারে সতর্ক হতে হবে। শুধুমাত্র ব্রিটেনে আছি, বেনিফিট ভোগ করছি, কাউন্সিল ফ্ল্যাটে আছি মনে করলেই হবে না যে এটা পরম পাওয়া। আমরা যে কতটা হুমকির সম্মুখীন এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। সারা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে বর্ণ বৈষম্য চলছে, এবং আমাদের কমিউনিটি, বাঙালি কমিউনিটি যেহেতু অধিকাংশই মুসলমান, একটা মুসলিম বিদ্বেষ, একটা ইসলামোফোবিয়া কিন্তু চলছে, এবং সেটা নিয়ে আমাদেরকে দেখতে হবে। গত সপ্তাহে আমরা দেখেছি যে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া প্যালেস্টাইনিদেরকে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু এটাতে খুব একটা গুণগত পরিবর্তন হবে না। আমরা এরপরও দেখলাম যে জাতিসংঘে গিয়ে যেভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেভাবে তিনি বড় বড় কথা বলে আসলেন, তো সেটা শুনে আমার তো মনে হয় না যে আমরা এখনও নিরাপদ। যাই হোক, একটা কল আসছে, কলের পরে আমরা কিছু আপডেট নিয়ে কথা বলবো, এবং সময় থাকলে আজকে ব্রিটিশ ন্যাশনালিটি নিয়ে আমাদের লিগাল নিউজে কথা বলবো। দেখি কে আছেন করার। হ্যালো করার। ওয়ালাইকুম আসসালাম। সরি, একটু আপনার কথাটা আমি ঠিক পুরো শুনতে পাচ্ছি না। আপনারা লিভ টু রিমেনে আছেন, তারপরে এখন আমি চাচ্ছি আমার বাচ্চার জন্য ওই যে 10 ইয়ার্স রুটে অ্যাপ্লাই করে ব্রিটিশ পাসপোর্ট করতে। একজনেরটা হয়ে গেছে, আর একজনের বয়স 9.5 বছর। এখন কি কোনো চেঞ্জ আসছে? ওর জন্য কি ব্রিটিশ পাসপোর্ট এখন করা যাবে না? আপনার বাচ্চার কি জন্ম হয়েছে দেশে? জি জি। আপনার বাচ্চার যদি জন্ম হয়ে থাকে এদেশে, আর উনি যদি বাচ্চা যদি 10 বছরের ভিতরে তার বাইরে তেমন সময় না কাটে থাকে, তবে উনি বাচ্চার জন্য ফর্ম টি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। না, আমার কোশ্চেন হচ্ছে সেকেন্ড বাচ্চার বয়স 9.5। এটা কি এখন করতে পারবো না? আমার 10 বছর হওয়ার পরে, 10 বছর হওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন। এখন করা যাবে না? না, কারণ রুলটাই হচ্ছে 10 বছর থাকার পরে আপনি চাইতে পারেন ফর রেজিস্ট্রেশন। ফলে আপনাকে 10 বছর তো করতে হবে, তাই না? জি জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আজকে আমরা বলেছিলাম যে কিছু হ্যালো কলার। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যারিস্টার সাহেব, আমি একটা জিনিস আপনার কাছে জানতাম চাইছিলাম, প্লিজ। বলেন, শুনছি। হ্যালো। হ্যাঁ, আমি শুনছি ভাইয়া, বলেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। আমি 20 বছরের রুটে একটা কেস করব। জি। হ্যাঁ, এখন আমি 2021 সালে একটা কেস করছিলাম পর্তুগালে। জি। আমি যখন কেস করছিলাম তখন আমি পর্তুগালে যাই নাই। আমার পাসপোর্টের একটা ফটোকপি দিয়ে আমার এক ফ্রেন্ডকে দিয়ে ওই দেশে কেসটা করছিলাম। জি। তখন তারা আমাকে 2023 সালে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ডাকছিল, তখনও আমি যাই নাই। কেস করার সময়ও আমি সরাসরি যাই নাই। আর ফিঙ্গারপ্রিন্ট যখন দেওয়ার জন্য ওরা বলছে তখনও আমি গেছি না। এখন আমার কোনো সমস্যা হবে কিনা? আমি আগামী মাসে 20 বছর হবে। আমাকে দয়া করে কাইন্ডলি একটু সুন্দর করে বলেন যদি প্লিজ। এখানে ভাইয়া দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে তারা হয়তো চাইলে তারা বার করতে পারবে যে আপনি প্লিজ, আমি একটা কথা বলি, আমি আপনার কথা শুনতে পাইতেছি না, দয়া করে আপনি বলবেন, আমি পরে এটা শুনে নিব। জি, ঠিক আছে, আমি শুনছি। আপনি টেলিভিশন, আপনার ফোনটা রেখে টেলিভিশন আপনি শুনে নেন। যেটা হতে পারে, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে হোম অফিস চাইলে তারা যদি অনুসন্ধান করে তবে তারা বার করতে পারে যে আপনি পর্তুগালে ছিলেন,
এটা তারা আপনাকে করতে পারে। তো সেখানে তারা তখন মনে করতে পারে আপনি এদেশের বাইরে ছিলেন, আপনি 20টা বছর এখানে কাটাননি। আর একটা হতে পারে যদি আপনি বলেন, স্বীকার করেন যে আপনি পর্তুগালে ছিলেন না কিন্তু এদেশে বসে একটা অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে এটা আপনার গুড ক্যারেক্টারকে এফেক্ট করবে। কারণ 20 বছরের রুলে মধ্যে যে জিনিসগুলি আপনাকে মনে রাখতে হবে তার একটা হচ্ছে গুড কন্ডাক্ট বা গুড ক্যারেক্টার। তো এই যে আপনি এদেশে থেকে পর্তুগালে একটা অ্যাপ্লিকেশান করলেন, যে অ্যাপ্লিকেশানটা আমরা ধরে নিচ্ছি এটা যথাযথ ছিল না, এটা হয়তো আমাদের স্বাভাবিক ভাষায় বলা হবে একটা ভুয়া অ্যাপ্লিকেশান, এটা হোম অফিস জানতে পারলে এটা আপনার গুড ক্যারেক্টারকে এফেক্ট করতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনাতে গিয়ে তারপরে যেটা বললাম, আজকে যদি সময় থাকে তবে আমরা ব্রিটিশ ন্যাশনালিটি নিয়ে কথা বলবো। এর আগে একবার বলেছিলাম, কিন্তু কিছু দর্শক আমাদেরকে আবার জানিয়েছেন যে তারা আরও বিস্তারিত জানতে চাচ্ছে। এটা একটা কমপ্লেক্স এরিয়া, এটা নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, আজকে আমরা আপডেটের আগে আমরা বলেছিলাম যে গত শনিবার বিশাল সমাবেশ হয়ে গেছে ব্রিটেনে। সচরাচর আমরা যখন দেখি যে ব্রিটেনে সাধারণত আমরা ওয়ার, অ্যান্টি ওয়ার ক্যাম্পেইন হলে অনেক মানুষ আসে, তারপরে সেখানে দেখা যায় যে অনেকেই এথনিক মাইনরিটি গ্রুপ থেকে অনেকেই জনসমাবেত হন, কিন্তু যারা ফার রাইটকে সমর্থন করছে, যারা ইমিগ্রেন্টদের পিছনে বিরুদ্ধে, এদের এত বড় সমাবেশ হবে এটা অনেকে আশা করে নাই। তো এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এদেশের সাধারণ জনগোষ্ঠীর কিভাবে তাদের ভিতরে একটা অ্যান্টি ইমিগ্রেন্টের বিরুদ্ধে কিভাবে তাদের ভিতরে একটা মনোভাব কাজ করছে এবং তারা কতটা বিদ্বেষ পোষণ করছে। তো এই ব্যাপারগুলিতে আমরা মনে করি আমাদের কমিউনিটি লিডারদের অনেক কিছু করার আছে, এই ব্যাপারে ডায়ালগের দরকার আছে এবং এনগেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের অনেকেই হয়তো, আমি জানি অনেকে কথা বলেছেন, পূর্ব লন্ডনে অনেকে বলেছেন যে তারা অনেক সময় রাতে একা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। এবং যে একজন কলার যুক্ত হচ্ছেন, কলারকে নিয়ে নিই। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? জি আছি স্যার, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোয়েশ্চন, সে আমার হাজবেন্ডের লোকে প্রবলেম। জি বলেন বলেন, শুনছি। আপনার কি প্রবলেম? আপনার হাজবেন্ডের কি সমস্যা বলেন? জি এখন আমরা মানে ডোমেস্টিক ভায়োলেন্সের তো আর কি কেস ওরকম রয়েছে আমার। আমরা এমনি মারামারি কিছু হয়েছে না, বাট মানি লইয়া প্রবলেম বা কাদিন থাকে আর কি ওরকম চলে। এরপর তো কয়েকদিন আগে ওরকম আর্গুমেন্ট হয়েছে হইয়া, তো আমি আর কি লাগাইতামকে বাড়াইয়া ওরকম রয়েছিল। এরপরে আমি পুলিশ ডাকছিলাম, তো পুলিশে আইসে, ঠিক আছে, বাট তাই মারামারি না এরকম কিছু নাই। বাট তারা কইছে যে তুমি আমার কইছে কাউন্সিল হাউজিং অফিসারের লগে কন্ট্যাক্ট করলে তারা আমার বাচ্চা 2টা আছে, আর আমি 10 ইয়ার্স ওল্ড, বাচ্চা 2টা আছে। তারা কইছে যে তুমি হাউজিং অফিসারের লগে কন্ট্যাক্ট করো, বাচ্চা তোমার ব্রিটিশ আছে, তুমি সেপারেট হইতে পারবা, কোনো প্রবলেম হতো না। আর পুলিশে আর আমার আর এরকম নিছে না। এরপরে সোশ্যাল ওয়ার্কার ইনভলভ হয়েছে, সোশ্যাল ওয়ার্কার ইনভলভ হয়েছে। এরপরে জিপি তো আমি গেছিলাম এর আগে একদিন, ওর আমার হেডেক করে, ওটা প্রবলেম হয়েছে, কিছু মেডিসিন দিত, তারা দিছে না। তারা বলছে ছোট 2 ইয়াং চিলড্রেন, এখন কিছু ইলাহান দেওয়া যেত না। এটা জিপি ইনফর্ম আর কি করছি আমি। তারপরে সোশ্যাল ওয়ার্কার ইনভলভ হওয়ার পরে আমার থানার অফিস নিয়ে লুকাইয়া ওর আমাকে কেতা করছে। জি, এখন আপনি কি জানতে চাচ্ছেন? জি, এখন আপনি কি জানতে চাচ্ছেন? আমি তো আপনার ব্যাপারটা শুনলাম, কি জানতে চাচ্ছেন? সেম হাউস আছে। আপনার আপনার কি প্রশ্ন আমাকে বলেন। আমি বুঝতে পেরেছি যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপার আছে। 3 মাসের একটা ভিসা পাইছি, 3 মাসের ভিসা পাইছি। এখন সেম হাউস থেকে তারা কি আমার এখন হাউস সেপারেট করতে দিছে না। এখন তারা আমার লিগ্যাল সলিসিটার কইরা অ্যাপ্লিকেশন করতাম পারবো ইন্ডিপেন্ডেন্ট লিভের লাগে। জি, আপনি পারবেন। জি জি, আমি বুঝতে পেরেছি আপনার। আপনি এখন ইনডেফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি হোম অফিস যদি তারা যদি মেনে নেয় যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন, তাহলে তারা আপনাকে সরাসরি সেটেলমেন্টে দিয়ে দেবে। যদি এখানে একটাই হচ্ছে কন্ডিশন যে আপনার যে ভিসা, লাস্ট ভিসাটা আপনি আপনার হাজবেন্ডের কারণে আপনি পেয়েছেন,
ঠিক আছে? হাজব্যান্ডের সাথে ম্যারিড হওয়ার কারণে বা তার সাথে রিলেশনশিপ, এটার কারণে হাজব্যান্ডের সাথে ম্যারিড হওয়ার কারণে আপনি পেয়েছেন পার্টনার রুটে ভিসাটা, সেই কারণে হলে তখন তারা আপনাকে ডোমেস্টিক ভায়োলেন্সে নেবে, নিয়ে আপনাকে সরাসরি তারা সেটেলমেন্ট দিয়ে দেবে। এই সেটেলমেন্ট হওয়ার পরে 5 বছর পরে আপনি আশা করা যায় যদি আপনি লিগালি এদেশে ঢুকে থাকেন তাহলে 5 বছর পরে আপনি সিটিজেনশিপ পাবেন। এটা 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 হচ্ছে ব্যাপার। এটা আপনি করতে পারেন যদি কোনো কারণে তারা বিশ্বাস না করে যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাহলে আপনার বাচ্চা যেহেতু ব্রিটিশ, তো আপনার বাচ্চার গ্রাউন্ডেও আপনি 10 ইয়ার্সের রুটে আপনি ভিসা পাবেন। তো আপনি যে রুটি আপনাকে দেয় না এখন, আমি মনে হচ্ছে যে আপনি প্রোটেক্টেড আছেন, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি সলিসিটরের সাথে কথা বলেন, ওরা যে পরামর্শ দেয় ওটা মেনে নিয়ে আপনি সামনে চলেন। জি, আর একটা কোয়েশ্চেন আছে, এখন আমার তো মানে 6 ইয়ার্স রানিং, এখন যদি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাওয়ার পরে আমি আরো 1 বছর পরে সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতে পারবো না? আপনি যদি এখানে আপনার দুটো জিনিস আছে, যেটা আমি বললাম যে আপনাকে ইনডিফিনিট লিভের 1 বছর পরে আপনাকে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে এবং আপনার মোটামুটি 5 বছর এদেশে থাকতে হবে, রেসিডেন্ট লিগালি থাকতে হবে 5 বছর, এবং আপনার এন্ট্রি আপনি যখন অরিজিনালি আসেন সেটা যেন বৈধভাবে ভিসা নিয়ে এসে থাকেন। আপনি এদেশে আসলেন কীভাবে? জি, আমি হাজবেন্ডে আনছেন আমার অ্যাপ্লাই হইয়া। আচ্ছা, তাই যেহেতু আপনি যেহেতু এদেশে লিগালি আছেন তাই আপনার লিগাল এন্ট্রি আছে। আর যদি আপনি গত 5 বছর মানে আপনার আইলার থেকে শেষের 5 বছর যদি এদেশে লিগালি থেকে থাকেন আর আইলার পর 1 বছর হয় তবে আপনি সিটিজেনশিপ পাবেন। তো আগে আপনি আপনার আইলারটা সেটেল করেন, তারপরে আপনি সিটিজেনশিপ নিয়ে ভাববেন, ঠিক আছে? এখানে একটা কোয়েশ্চেন দিছে তারা, আমার ফর্ম ফিল আপ করা লাগে দিছেন সলিসিটারে, তো এখানে আর কি দেওয়া আছে যে ডু ইউ থিঙ্ক ইউর ম্যারেজ হ্যাজ এন্ডেড এন্ড ইউ ডু নট ইউজ টু কন্টিনিউ দ্য ম্যারেজ। তো এটা যদি আমি ইয়েস দেই তাহলে এখানে আর কি না, আপনি যদি আপনার বিয়েটা কন্টিনিউ করতে চান তাহলে তো আর আপনি ডোমেস্টিক ভায়োলেন্সে অ্যাপ্লাই করলেন না। ডোমেস্টিক ভায়োলেন্সের কারণই হচ্ছে যে আপনার বিয়েটা ভেঙে গেছে। বিয়েটা কেন ভেঙে গেছে? ভেঙে গেছে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। ভায়োলেন্স মানে যে মারপিট হতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে মানসিকভাবে যন্ত্রণার শিকার হতে পারেন, টাকা পয়সা নিয়ে, টাকা পয়সার যে অ্যাবিউজ, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ নিয়ে কিন্তু হতে পারে। তো ফলে খালি যে মারধর হলে অ্যাবিউজ হবে তা নয়, মানসিক অশান্তির কারণ হলেও অ্যাবিউজ হতে পারে। তো ফলে আপনি আই এম শিওর আপনার যিনি আইনজীবী আছেন তিনি ঠিকমতো আপনাকে পরামর্শ দিচ্ছে। তো সেজন্য কিন্তু যদি এখন আপনি বিয়েটা টিকিয়ে রাখবেন, বিয়েটা টিকিয়ে রাখলে তো আপনি বলতে পারছেন না যে বিয়েটা ভেঙে গেছে, তাই না? বিয়েটা ভেঙে গেছে এটা বললে তো আর আপনি বলতে পারেন না যে বিয়েটা আমি কন্টিনিউ করতে চাই। জি না, যে এখানে আরেকটা দিছে যে উড ইউ বি লুকিং ফর ডিভোর্স অর উইশ টু লিভ সেপারেটলি। যদি সেপারেটলি দেই তাইলে উপরের কোয়েশ্চন তো ইয়েস দিলে ওই বনি ইন্ডিপেন্ডেন্টলি। আপনার যেহেতু বিয়েটা ভেঙে গেছে আপনাকে ডিভোর্স নিতে হবে এমন কোনো কথা নাই। ডিভোর্স না নিলেও স্বামীর সাথে না থাকলে, স্বামীর সাথে একসাথে সংসার না করতে চাইলে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেতে পারেন। আপনি ডিভোর্স নাও নিতে পারেন, অনেকে ডিভোর্স নেয় না, কিন্তু যেহেতু আপনি স্বামীর সাথে থাকছেন না জি এবং আপনার বিয়েটা ভেঙে গেছে তাহলে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেতে পারেন। কিন্তু মনে রাখবেন যদি আপনি স্বামীর সাথে থাকতে চান, বিয়েটা আবার আপনি মেরামত করতে চান, তবে তারা সন্দেহ করতে পারে যে আপনি আসলে জেনুইনলি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন কিনা। তো এই ব্যাপারে আপনার যিনি আইনজীবী আছেন উনি নিশ্চয়ই আপনাকে সুপরামর্শই দেবেন। ওকে আপা? ওকে, থ্যাংক ইউ। তো আমরা আলোচনায় ফিরে যাচ্ছি, যে আলোচনা নিয়ে আমরা আচ্ছা আলোচনা কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার, হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, শুনছি, বলেন। কলার আপনার কি জানার আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রাজা সাহেব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আচ্ছা, আমার টাকার গুলো কপলটা দিচ্ছিলাম লজা 6 মাসের এগ্রিমেন্ট। সরি আমাকে একটু ভালো, আপনার চাচার ঘরে নাকি আমার চাচা? না, আমার ঘরে। আপনার ঘরে কি হয়েছে? লজা দিছিলাম। আপনার ঘরে কি দিছিলেন বুঝলাম না ভাইয়া, সরি আপনি একটু জোরে বলতে হবে ভাইয়া, আপনার কথা খুবই আস্তে আসছে। আমার ঘর
লজার দিছিলাম টাকা লাগে 6 মাস ওর কন্ট্রাক্ট আছে এগ্রিমেন্ট। তখন তারা 2 মাস পরে সেইটা কি খাইবা। এখন আমি চাইলাম যাইতা না, এখন যদি তারা যাইন দিয়ে আমাকে পয়সা না দিয়াতে আমি লিগেলি কোনো রেমেডি পাইবো না, কিছু করতে পারবো না। সরি, আপনার ঘরে ভাড়াটে? জি ভাড়া দিয়েছিলাম, জি আমার রুম। আপনি রুম ভাড়া দিয়েছিলেন 6 মাসের জন্যে, কিন্তু তারা 2 মাস পরে চলে যেতে চাচ্ছে, তাই তো? জি জি, যদি আপনার সাথে এরকম চুক্তি হয়ে থাকে যে এগ্রিমেন্ট আছে, সরি টেনেন্সি এগ্রিমেন্ট আছে। হ্যাঁ, টেনেন্সি এগ্রিমেন্ট যদি থেকে থাকে যে 6 মাসের টেনেন্সি, সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে ব্রিচ অফ এগ্রিমেন্টের জন্যে তার বিরুদ্ধে মামলা করতে পারেন বা তাকে আপনি কোর্টে নিয়ে যেতে পারেন। আপনি কাউন্টি কোর্টে স্মল ক্লেমে আপনি যেতে পারেন এবং তখন সেক্ষেত্রে তাকে আপনাকে কম্পেনসেশন দিতে হবে। আপনার কন্ট্রাক্টের যে কতটুকু নোটিশ আছে সেক্ষেত্রে সেই নোটিশের পরে ভিত্তি করে আপনার কি লস হচ্ছে সেটার পরে ক্যালকুলেট করে আমি কি কি রেমেডি পাবো, কি কি রেমেডি পাবো? আপনি তার কাছে ফাইন্যান্সিয়াল রেমেডি পাবেন। এবং ফাইন্যান্সিয়াল যেটা হলে রেমেডি হলে আপনাকে তা কোর্ট ক্যালকুলেট করে বলবে যে কতটা আপনার এন্টাইটেলমেন্ট হবে। এটা ক্যালকুলেশনের ব্যাপার যে আপনি কতটুকু আপনি পাবেন না। আপনাকে যে পুরো 4 মাসের ভাড়া দেবে নট নেসেসারিলি দিতেও পারে, বা তাকে আপনি বলতে পারেন কতটা সহজে আপনি আরেকটা ভাড়াটে পেতে পারেন, সেটাও একটা ইস্যু হবে। কিন্তু ইয়েস, আপনি অবশ্যই ব্রিচ অফ কন্ট্রাক্টের কারণে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ আপনি পেতে পারেন, আপনি ড্যামেজেস পেতে পারেন। এটা আপনি কাউন্টি কোর্টে করবেন। হ্যালো কলার, হ্যালো, কে আছেন? হ্যালো কলার, মনে হচ্ছে কলারকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি যদি কোনো কলার লাইনে না থেকে থাকেন। একজন কলার এখন যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। বলেন। ভালো আছেন ব্যারিস্টার সাহেব? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ। আমার একটা কোয়েশ্চন আছিল, এই কোয়েশ্চনটা হলো এই দেশ থেকে ফ্রান্সের লোকে কন্ট্যাক্ট হয়েছে 1 in 1 out, ওইটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম এটা কেমনে কিভাবে এই 1 in 1 out। জি, যেটা হবে 1 in 1 out, মানে তারা ফ্রান্স থেকে একজনকে এদেশে গ্রহণ করবে আর এদেশ থেকে একজনকে তারা নিয়ে যাবে। তো আপনার যে ভদ্রলোক যিনি আসবেন তিনি যদি ফ্রান্সে থেকে থাকেন তবে তিনি ফ্রান্স অথরিটির সাথে যোগাযোগ করবেন এবং এইখানে এরকম ব্রিটেনে একজন থাকবে যে তাদেরকে যে ফ্রান্সে পাঠায় দিতে পারবে। তো এটার জন্যে এটা তাদের দুই দেশের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং যদিও আমরা জানি যে এটা নিয়ে খুব কম মানুষই হয়তো কোয়ালিফাই করবে, তারা আশা করছে মাসে হয়তো 60-70 জনের বেশি হয়তো যেতে পারবে না। তো আপনার যিনি আসবেন তাকে ফ্রান্স ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে বলেন। সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন এবং আজানের বিরতির পর ফিরে এলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা দেখি কোনো কলার অপেক্ষা করছি কিনা, না থাকলে আলোচনায় ফিরে যাব। হ্যালো কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি ভাইয়া বলেন। আমি আবার আসলাম। জি, আমার প্রশ্নটা ছিল ফ্রান্স থেকে কোন স্টেটাসের মানুষ 1 in out 1 ফ্রান্সের সেই লোকের জন্য এটা হবে এলিজিবল হবে। কোন স্টেটাসের মানুষ আসতে পারবে এবং কিভাবে এই দেশ থেকে কিছু করা লাগবে কিনা সেই লোকই একটু বিস্তারিত বলবেন। হ্যাঁ, এটা সেই লোকই থাকবে যার ব্রিটেনের সাথে হয়তো ক্লোজ কানেকশন আছে, হয়তো ফ্যামিলি মেম্বার আছে বা সামথিং আছে, যার ক্লোজ কানেকশন আছে এই দেশে, এরকম কেউ হতে হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আপনি চাইলেই হয়তো আসতে পারবেন না, আপনি আপনার ইন্টারেস্ট হয়তো আপনি শো করবেন, কারণ আপনার সাথে যাওয়ার জন্য, আপনার পরিবর্তে যাওয়ার জন্য এদেশ থেকেও একজনকে থাকতে হবে। তো এদেশ থেকে যারা
অবৈধভাবে বোটের মাধ্যমে আসছে এরকম যে কোনো একজনকে তারা পাঠাবে ব্রিটেনকে, এবং ব্রিটেন থেকে তারা ফ্রান্সকে পাঠাবে এবং ফ্রান্স থেকে একজন আসবে। তাই জন্য বললাম যে এই সংখ্যাটা হবে খুবই কম। এটা আমরা মনে করি যে মাসিক হয়তো 60-70টার বেশি হয়তো হবে না এই ওয়ান ইন ওয়ান আউটের ব্যাপারটাতে। বিশেষ করে এই যে আমরা আজকে আপডেট দেব যে ব্রিটেন থেকে একজন ইরিট্রিয়ানকে তারা পাঠাচ্ছিল, কিন্তু লাস্ট মিনিটে হাইকোর্টে গিয়ে তারা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে তার যাওয়াটাকে স্টপ করেছে। মানে এটা অনেক ইজি প্রসেস নয়। এবং এই যে বললাম মাত্র 60 জন হয়তো পুরোটা কার্যকরী হলে 60 জন হয়তো আসা যাওয়া করবে, কিন্তু এর অর্থ এই না যে হাজার হাজার মানুষ আসতে পারতেছে। এটা করার পিছনে হচ্ছে একটাই মেসেজ, তারা একটা মেসেজ দিতে চাচ্ছে যে তুমি ব্রিটেনে আসতে পারলেই যে তুমি নিরাপদ তা নয়, তোমাকে হয়তো পাঠিয়ে দেওয়া হবে। আর যিনি ফ্রান্স থেকে আসতে চাইবেন তার ইউকের সাথে তার ক্লোজ কানেকশন দেখাতে হবে। তার ফ্যামিলি মেম্বার হয়তো এখানে আসে, কিংবা তার ফ্যামিলি মেম্বার এদেশে এসে অ্যাসাইলাম ক্লেম করেছে, অ্যাসাইলাম পেয়েছে, বাট আদারওয়াইজ তার সাথে ব্রিটেনের ক্লোজ কানেকশন আছে। আশা করি আপনি উত্তরটা বুঝতে পেরেছেন। এবার আমরা আপডেট করছি যেটা আমি বলছিলাম একটু আগে, যে প্রথম যে একটা লিগাল চ্যালেঞ্জ হলো যে এদেশ থেকে একজন ইরিট্রিয়ানকে তারা ফ্রান্সে পাঠাবে এবং ফ্রান্স থেকে তারা একজনকে এদেশে আনবে। কিন্তু সেই ইরিট্রিয়ান তিনি ক্লেম করছেন যে তিনি হচ্ছেন ভিকটিম অফ মডার্ন স্লেভারি এবং তার এই অ্যাপ্লিকেশনটা ঠিকমতো হোম অফিস কনসিডার করে নাই। এবং এটার কারণে কি হয়েছে যে তার এই ফ্লাইট তাকে স্টপ করেছেন হাইকোর্ট জাজ, এবং এ ব্যাপারে হোম অফিসকে তাদের কি রেসপন্স এটা দেওয়ার কথা বলা হয়েছে। অবভিয়াসলি এটাতে হোম অফিস খুশি হননি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ উনি বলেছেন যে এইভাবে লাস্ট মিনিটে ফ্লাইটকে স্টপ করাটা এটা মোটেই ঠিক নয়, এবং তারা হয়তো এই সিদ্ধান্ত বিরুদ্ধে অ্যাপিল করবে। কিন্তু সবচেয়ে বড় কথা যে যদি তার এই মডার্ন স্লেভারির এই যে অ্যাপ্লিকেন্টের মডার্ন স্লেভারি ক্লেমটা যদি পেন্ডিং থেকে থাকে, তাহলে কিন্তু সে ফ্রান্সে গেলে তার পক্ষে এটার জন্যে সাপোর্টিং কোনো ডকুমেন্ট দেওয়া বা এটাকে ইংল্যান্ড থেকে প্রসেস করা কঠিন হয়ে যাবে। তো এই জন্য এই বিষয়গুলি আসলে অনেক জটিল এবং বিষয়গুলি নিয়ে দেখতে হবে। আমরা এর আগে বলেছিলাম যে এই ওয়ান ইন ওয়ান আউটটা এটা হচ্ছে মূলত একটা রাজনৈতিক কনসিডারেশন। এটার মাধ্যমে তারা প্রথমত দেখাতে চাচ্ছে, ব্রিটেনের সচেতন পাবলিক যারা অ্যান্টি ইমিগ্রেন্ট দেখাতে চাচ্ছে যে না, আমরা যে নৌকায় করে যে লোক আসছে এদেরকে আটকানোর একটা ব্যবস্থা করছি। আমরা জানি গত বছর 42,000-এর মতো লোক এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে নৌকায় করে দেশে এসেছে। আর সেখানে আমরা বলছি যে সর্বোচ্চ তারা হয়তো মাসে 60 থেকে 70 জনকে পাঠাতে পারবে। তো 60-70 জনকে পাঠালে এটার তুলনায় আমরা এক বছরে দেখছি 42,000 লোক আসছে। এই তুলনায় তো এই সংখ্যাটা খুবই ক্ষীণ। কিন্তু এটার পিছনে যে যুক্তি সেটা হচ্ছে এটার মাধ্যমে একটা মেসেজ পাঠানো হবে। অনেকেই মনে করবে যে এত পয়সা খরচ করে যে আমরা ব্রিটেনে যাব, গেলে থাকতে পারবো না, আমাকে হয়তো ওয়ান ইন ওয়ান আউটের আন্ডারে হয়তো পাঠিয়ে দেবে। এটা দিয়ে তারা মনে করছে এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে। আমি জানি না এটা কতটুকু ডেটারেন্ট হবে। আমি মনে করি মানুষ এখনও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে আসবে এবং এই প্রজেক্টটাও আমার মতে ব্যর্থ হতে বাধ্য। পরবর্তী যে আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে রিলাই করে আমাদেরই কমিউনিটির একজন বিশিষ্ট আইনজীবী তিনি একটা মামলাতে যান। কিন্তু আসলে এআই যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেকে কিন্তু অভিজ্ঞ নয়। একটা কল নিয়ে নিই, তারপর আবার আসছি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার। ব্যারিস্টার সাহেব, আমি একটু আগে আপনাকে একটু ফোন করছিলাম। আমি জানছি গোলযোগের কারণে কথাটা বুঝতে পারি না, এর জন্য আবার ফোন করছি, প্লিজ মাইন্ড করেন না। আমি 20 বছরের রুটে। জি, আমি বুঝতে পেরেছি। আমার উত্তর হচ্ছে এই যে যদি ব্রিটিশ ইমিগ্রেশন আপনার অ্যাপ্লিকেশন কনসিডার করার সময় তারা যদি চেক করে, কারণ তারা চেক করলে তারা কিন্তু
ইউরোপ কেন, আপনার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব দেশেই কিন্তু আপনি কোনো অ্যাপ্লিকেশন করেছেন কিনা তারা বার করতে পারবে। আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে একজন ভদ্রলোক তিনি ইয়েমেনি, তার সব কিছু আছে ইয়েমেনের, এবং আপনি জানেন যে ইয়েমেন থেকে যারা অ্যাপ্লাই করে, কারণ ইয়েমেনে যেহেতু এখন একটা গৃহযুদ্ধ চলছে এবং তারা অধিকাংশ ইয়েমেনিদেরকে, তারা ইয়েমেনি এরা জানতে পারলে কিন্তু কোনো না কোনোভাবে ভিসা দেওয়া হয়। তা ভদ্রলোক তারা কিন্তু ইয়েমেনি ছিলেন, তার জন্যে আমরা প্রসেসিং করেছিলাম ভিসা অ্যাপ্লিকেশান, এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে ভদ্রলোক হয়তো পাবে, কিন্তু আমরা যে দেখলাম যে তারা যে ডিসিশন দিল, তারা বললো যে তুমি আসলে ইয়েমেনি নয়, তুমি আসলে কুয়েতি, এবং তুমি 2011-তে তুমি কুয়েত থেকে তুমি আমেরিকার যাওয়ার জন্য একটা ভিজিট ভিসাতে অ্যাপ্লাই করেছিলে, যে ভিসা তারা রিফিউজ করেছিল। তো এই তথ্য কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দেয়নি যে উনি আদতে কুয়েতি, উনি এখন একটা ইয়েমেনি পাসপোর্ট নিয়ে এদেশে এসেছেন। তো তার মানে দেখেন তারা কিন্তু জানতো, তারা কিন্তু ধরে ফেলেছে যে এই ভদ্রলোক কিন্তু একজন কুয়েত থেকে 2011 সালে আমেরিকাতে অ্যাপ্লাই করেছিলেন। তো এইভাবে তারা যদি জানতে চায়, তারা কিন্তু ইউরোপের কোনো দেশে আপনি অ্যাপ্লাই করেছেন কিনা তারা বার করতে পারবে। তারা যদি জানতে না চায় তবে সেটা তো অন্য ব্যাপার। এবং সেখানে আরও ইস্যু হচ্ছে এই যে আপনি যদি বলেন যে আপনি তখন ছিলেন কি বলে, আপনি যখন তারা বলতে পারে যে আপনি হয়তো ওই সময় দেশের বাইরে ছিলেন, ফলে আপনার 20 বছরের ভিতরে ব্রেক হয়ে গেছে, কারণ 2021-এ ওই সময়টাতে আপনি ছিলেন পর্তুগালে। আবার আপনি যদি বলেন যে আপনি পর্তুগালে ছিলেন না, তো সেক্ষেত্রে বলতে পারে যে তুমি তাহলে মিথ্যে অ্যাপ্লিকেশান কেন করলে পর্তুগালে, এবং তোমার এটার কারণে তোমার গুড কন্ডাক্ট বা গুড বিহেভিয়ার, গুড ক্যারেক্টার এফেক্টেড হয়েছে। এখন তারা কি করবে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এটা আমার পক্ষে বলা খুব কঠিন। তারা আপনার ব্যাপারে কতটা ইনভেস্টিগেশন করবে সেটা আমরা জানি না, কি প্রশ্ন করবে, কতটা চেকিং হবে, আপনার কাছ থেকেই বা তারা কি ইনফরমেশন চাইবে এই ব্যাপারে এটা তো আমরা বলতে পারি না। তো এটা মানে আপনি কর্মক্ষেত্রে না গেলে, আপনি অ্যাপ্লিকেশন না করলে আপনি বুঝতে পারবেন না এটা কোন দিকে যাচ্ছে। বাট এটাতে অবশ্যই একটা রিস্ক আছে, রিস্ক ফ্যাক্টর আছে, এটাকে আমি অ্যাজ এ লয়ার আমি এটাকে উড়িয়ে দেব না, দ্যাট ইজ সার্টেনলি একটা রিস্ক আছে আপনার। আচ্ছা ব্যারিস্টার সাহেব, আচ্ছা আমি বলি যে মনে করেন আমি তো সত্যি কথা আপনার কাছে লুকাইছি না, মানে আমি গেছি না, কিন্তু আমার ফ্রেন্ডকে দিয়ে কেসটা করাইছি। জি, বুঝছেন নি, আমি গেছি না, কেস করার সময়ও গেছি না, ফিঙ্গারপ্রিন্টের জন্য যে ডাকছিল তখনও যাই নাই। জি, কিন্তু এটা কিন্তু আপনার গুড ক্যারেক্টারের উপর একটা বড় দাগ। আমি জানি এটা হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না, কারণ আমরা যে বাংলাদেশ থেকে আসি, আমাদের যে ধরনের মরালিটি আমাদের থাকে, সেই হিসেবে অনেকে মনে করবে এটা তো কোনো অন্যায় না, কিন্তু তাদের বিচারে এই মিথ্যা যে কথাটা বলা। কারণ যখনই আপনি পর্তুগালে অ্যাপ্লাই করছেন, তখন পর্তুগালকে আপনি জানাচ্ছেন, পর্তুগিজ অথরিটিকে জানাচ্ছেন আপনি তার দেশে আপনি প্রেজেন্ট আছেন। তো প্রেজেন্ট আছেন যেহেতু, এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে আপনার কনসেন্টে, আপনি তো ডিটেলস না দিলে অ্যাপ্লিকেশনটা করা হতো না। তো এই যে একটা প্রতারণা করা হলো, একটা ফলস রিপ্রেজেন্টেশনটা করা হলো, এটা কিন্তু এই ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা কিন্তু একটা মিস রিপ্রেজেন্টেশন, ফলস রিপ্রেজেন্টেশন, এবং এটা কিন্তু ক্যারেক্টারকে এফেক্ট করে। ঠিক যেমন আমরা জানি যে অনেকে ইংলিশ যখন টেস্টের সময়, টোয়েকের সময় অনেকে বলে আমি তো টোয়েক এর জন্যে অ্যাপ্লিকেশান করেছিলাম, টোয়েকে পেয়েছি, কিন্তু ওই সার্টিফিকেটটা আমি তো আর ব্যবহার করিনি। কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু টোয়েকটা অ্যাপ্লাই করেছে, তারা বলবে যে তুমি এটা পরে রিলাই করো বা না করো, তুমি তো পরীক্ষাটা দিয়েছিলে এবং তোমার ইন্টেনশনটাই তো ছিল তুমি সামহাও কাউকে তুমি মিসলিড করবে। সেই জন্যে আমি বলবো আপনি অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেন, এবং যে রিস্ক ফ্যাক্টরগুলি আছে এই ফ্যাক্টরগুলো মনে রাখবেন। আর আপনার জন্য এটা কী হবে না হবে এটা আপনার ভাগ্যের ব্যাপার, তবে রিস্ক সার্টেনলি দেয়ার ইজ রিস্ক। হ্যালো কলার। হ্যালো, ইয়েস ভাইয়া বলেন। আমার আইএলআর এক্সপায়ার হয়ে গেছিল, এখন আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, কারণ আইএলআর আমার এক্সপায়ার হয়েছে 2 বছরের উপরে। এখন 18 মাসের নাকি বেশি হয়েছে, কি সমস্যা, এখন আমি কি করব? সরি, আপনার কি হয়েছে? আইএলআর এর বায়োমেট্রিক কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে। জি, তো যেটা অনলাইনে চলে যাচ্ছিল আমি আর এটা এক্সটেনশন করি নাই। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, আপনার আইএলআর কি করে 2 বছর হয়ে গেছে, আমি এখন অ্যাকাউন্ট খুলতে পারতেছি না অনলাইনে।
ভাইয়া আপনার আইলার কি করে এক্সপায়ার হয়? আইলার তো কোনোদিন এক্সপায়ার হবে না। আইলার না, আইলার বায়োমেট্রিক কার্ড যেটা। হ্যাঁ, বায়োমেট্রিক কার্ড সবারই গত বছর 31শে ডিসেম্বরে এক্সপায়ার হয়ে গেছে। এখন যেটা আপনাকে করতে হবে, আপনাকে ওদের সাথে আপনি যোগাযোগ করবেন, করে আপনি বলবেন, ওদেরকে সাথে যোগাযোগ করে আপনি বলবেন যে আপনি কি, যেহেতু আপনার ই ভিসার যে মেয়াদ, ই ভিসার মেয়াদে যেহেতু আপনার কিন্তু ভিসা আছে, সোফার ভিসা ইজ কনসার্ন, ভিসা নিয়ে কোনো প্রবলেম নাই। ওরা আমাকে অনলাইনে অ্যাক্সেস দিচ্ছে না। হ্যাঁ, এখন আপনি ওদের সাথে, ওদেরকে আপনি লেখেন, লিখে ওদের কাছে আপনি অ্যাডভাইস চান যে আপনি কিভাবে কি ডকুমেন্ট দিয়ে আপনি প্রুভ করতে পারবেন আপনার এন্টাইটেলমেন্ট, ওরা আপনাকে গাইড করবে। সরি, হোম অফিসে আপনি লিখবেন, সরাসরি আপনি হোম অফিসে লিখবেন, ওয়েবসাইটে পাবো। আপনি হোম অফিসে লিখবেন, ওদের আছে লুনার হাউসে লিখবেন, 40 ওয়েলেসলি রোডে আপনি লিখবেন CR9 2B। ফোন করবো ভাইয়া, 2BY। আপনি ফোন করলে ফোনও করতে পারেন, কিন্তু আপনি যদি চিঠি লেখেন ওরা অবশ্যই একটা উত্তর আপনাকে দেবে। আচ্ছা, ওখানে আপনি ব্যাখ্যা করে বলবেন যে আমি কি ডকুমেন্ট আমাকে তুমি দেবে, বা কি ডকুমেন্ট থাকলে আমি আমার এন্টাইটেলমেন্টটা প্রুভ করতে পারি। ওকে, তারা হয়তো আপনাকে কিন্তু বলতে পারে তুমি NTL অ্যাপ্লিকেশন করো, তারা কিন্তু এটাও আপনাকে বলতে পারে ফি দিয়ে NTL অ্যাপ্লিকেশন করেন, নো টাইম লিমিট। তো সেটা আপনি ওদের সাথে আপনি যোগাযোগ করেন, ওরা আপনাকে বলে দিবে। তো এই দুটো যে কোনো একটা হবে, তারা হয়তো আপনাকে বলবে হাউ টু অবটেন এ ডকুমেন্ট টু প্রুভ ইউর এন্টাইটেলমেন্ট হিয়ার, অর আপনাকে তারা বলতে পারে মেক অ্যান অ্যাপ্লিকেশন ইউজিং NTL ফর্ম। NTL হচ্ছে নো টাইম লিমিট ফর্ম। ওকে, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। হ্যালো কলার। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি একটা জিনিস জানতে পারলাম। জি বলেন। আমার ভাতিজি একজন, ওনার বয়স 22 বছর। জি। তো উনি আসলে কিছু জন্মের সময় অন্ধ ছিল না, কিছুদিন আগে চোখের সমস্যার কারণে অন্ধ হয়ে গেছে, ব্লাইন্ড হয়ে গেছে। সরি, কি হয়েছে বুঝলাম না। ওনার বয়স 22 বছর, অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে, জি বলেন। চোখে দেখতে পায় না, একবার টোটালি ব্লাইন্ড আর কি। যখন আমরা চাইতেছি যে দেশ থেকে বিয়ে করে আর কি হাজবেন্ডকে আনার জন্য, এখন খুব চাইছিলাম যে ফোনের মাধ্যমে বিয়াটা পড়াইয়া এরপরে এই দেশ থেকে যদি অ্যাপ্লাই করি, এইটার সিস্টেমটা কিরকম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তাদের স্বামী স্ত্রীর একবার হলেও দেখা হইতে হবে। তো ফলে শুধু আপনি টেলিফোনে আপনি বিয়ে করতে পারেন, কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মাস্ট মেট অ্যাটলিস্ট ওয়ান্স। তো হাজব্যান্ডকে অবশ্যই তাকে কোথাও না কোথাও গিয়ে তার সাথে মিট করতে হবে, মিটিংয়ের একটা ব্যাপার। প্লাস হাজব্যান্ডের 29,000 পাউন্ড ইনকাম থাকতে হবে, অ্যাকোমোডেশন থাকতে হবে, এবং উনি যিনি আছেন ওনাকে ইংলিশ টেস্ট পাস করতে হবে। উনি যদি অন্ধ হন তাহলে ওনাকে অবশ্যই মেডিকেল নোট দিয়ে দেখাতে হবে যে বিকজ অফ হার ব্লাইন্ডনেস সে ইংলিশ টেস্টটা সে দিতে পারছে না। কিন্তু অন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, অ্যাকোমোডেশন, মেনটেনেন্স, রিলেশনশিপ, এটা অবশ্যই প্রুভ করতে হবে। আর যেটা বললাম যে পার্টিস মাস্ট হ্যাভ মেট, অর্থাৎ স্বামী স্ত্রীর একবার না একবার দেখা হতে হবে, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক। আর আরেকটা প্রশ্ন ভাই, আমি দেশে যাইতে চাইছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে। জি। এখন আমি 28 দিন থাকবো, এখন কি আমি ইউনিভার্সাল ক্রেডিটকে ইনফর্ম করতে হবে নাকি না? আপনি যদি 4 সপ্তাহ বেশি থাকেন তবে অবশ্যই আপনাকে ইনফর্ম করতে হবে। আর যদি 4 সপ্তাহ থাকি কিংবা 30 ডেজ, 2-3 ডেজ এক্সট্রা, আপনি যদি 4 উইকসের বেশি না থাকেন তাহলে ইনফর্ম না করলে চলে। 4 উইকসের বেশি হয়ে গেলে তারা পরবর্তীকালে আপনার ইউনিভার্সাল ক্রেডিট জানতে পারে, তারা স্টপ করে দিতে পারে, বা তারা ব্যাক পেমেন্ট আপনার কাছ থেকে পেমেন্ট কেটে নিয়ে যেতে পারে। আর ওই যে বললেন ভাই, মানে দেশে নিয়ে স্বামী স্ত্রীকে একবার দেখাইতে হবে, প্রবলেম হইলো সামাজিকতার দিক দিয়ে আর কি, ও তো ব্লাইন্ড নাই নি, এই জন্য দেশে নিয়ে যাইতেছি না, যে কোনো সমস্যা নি হয়নি সেই নিতে, এইটা মাস্ট বি দেশে নেওয়া লাগবে নাকি? জি জি, স্বামী স্ত্রীর মধ্যে একবার দেখা হইতে হবে। আপনার মেয়ে কি এদেশে নাকি বাংলাদেশে? এই দেশে, মেয়ে তো এই দেশে। জি, মেয়ে যদি এদেশে হয় তবে তার স্বামীর সাথে অবশ্যই মিট হইতে হবে, এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো, আর কোনো কলার আছে? আমরা আলোচনায় ফিরে যাচ্ছি আবার।
আমরা আলোচনা করছিলাম, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছিলাম। এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব হইচই পড়ে গেছে। আমি এটাও জানি যে অনেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডক্টরেট করছে ল ফ্যাকাল্টি থেকে, বিভিন্ন ইউনিভার্সিটির, আমরা জানি। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বহুত ইনফরমেশান কিন্তু পাই, কিন্তু এই ইনফরমেশানটা কতটা যথাযথ এ ব্যাপারে কিন্তু কেয়ারফুল হতে হবে। এবং কেয়ারফুল না হওয়ার কারণে আমাদের কমিউনিটির একজন অন্যতম আইনজীবী একটু বিপদের সম্মুখীন হয়ে গেছেন। এবং কারণ তিনি তার কেসের সাপোর্টে তিনি চাচ্ছিলেন যে কোনো কেস ল, কোনো ডিসিশন এদেশের ঊর্ধ্বতন আদালতে আছেন কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি আসলে একটা ভুল একটা কেস উনি পান, এবং সেটাকে প্রডিউস করার জন্য কোর্টে তার বিরুদ্ধে জাজ সাহেবরা সোচ্চার হয়েছেন। তার বিরুদ্ধে তারা বার স্ট্যান্ডার্ড বোর্ডে তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমি সবাইকেই বলবো, আমার নিজেদেরকেও সতর্ক হতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ইনফরমেশনগুলো আমরা পাই সেগুলি যে সঠিক কিনা এটা আমাদের কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে। আমরা দেখেছি যে ইন্টারনেটের মাধ্যমে প্রচুর ভুল ইনফরমেশান মানুষ পায়। ইন্টারনেট, ফেসবুক, এগুলি এখন মানুষ 24 ঘন্টায় আমরা দেখছি। এবং ফেসবুকে যে কী পরিমাণ ভ্রান্ত ইনফরমেশান দেওয়া হয় এটা আমরা নিজেরাই বলতে পারি না। এবং আমরা গতকালকে দেখছিলাম যে ফেসবুকে আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ নিয়ে কত কথাই বলা হয়েছে যে তারা নাকি যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছিলেন তখন নাকি তারা বসেছিলেন। কিন্তু সত্যি কথা হচ্ছে এই, তারাও কিন্তু ওয়াকআউট করেছিলেন। এবং শুধু তাই নয়, প্রধান উপদেষ্টা তার বক্তৃতার মাধ্যমে তিনি গাজাতে যে ঘটনা ঘটছেন সে বিষয়ে উনি কিন্তু বক্তৃতা রেখেছেন এবং তার তীব্র ক্ষোভ, উদ্বেগের কথা জানিয়েছেন। কিন্তু দেখুন, আমরা ফেসবুকে এ নিয়ে প্রচুর কমেন্ট পেলাম যে ওনারা নাকি বসেছিলেন এবং দেখা যাচ্ছে তারা পরোক্ষভাবে ইসরায়েলকে সাপোর্ট করেছেন। এইভাবে আমরা দেখি যে ফেসবুক নির্ভর করে বা শুধুমাত্র ইন্টারনেট নির্ভর করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের উচিত হচ্ছে তার সোর্সটা দেখতে হবে। যারা কেস ল নিয়ে ডিল করেন, আমার অনেক আইনজীবী বন্ধুরা আছেন, তারা ইমিগ্রেশনের জন্য সবচেয়ে রিলায়েবল সোর্স হচ্ছে EIN কিংবা বেলি এবং HJT, ফ্রি মুভমেন্ট, এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রচুর ইনফরমেশন পাওয়া যায়। বা কেউ যদি আমরা দেখি, ঠিকমতো চেক করি, তবে আমরা পুরো সাইটেশন সহ পুরো ডিসিশন, যাদের নামটাম সহ সব কিছু কিন্তু পাওয়া যায়। তো এই জন্যে এ ব্যাপারে একটু মানুষের সতর্ক থাকতে হবে। এবং এআইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি, এরপরে নির্ভর করলে হবে না। আমি আহ্বান জানাবো এদেশে যে বাংলাদেশি যে বিভিন্ন লয়ার কমিউনিটি যারা আছেন তাদের এগিয়ে আসা উচিত। যে আমাদের যিনি কমিউনিটি, যে আইনজীবী, যিনি আজ একটা বিপদের সম্মুখীন হয়েছেন, সামান্য একটা ভুলের জন্যে তার পাশে দাঁড়ানো উচিত এবং তাকে সমর্থন দেওয়া উচিত, এবং এই ব্যাপারে আমরা মনে করি রিপ্রেজেন্টেশন করা উচিত। সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আমাদের শেষ সেগমেন্টে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা বেশ অনেকগুলো কল আজকে নিয়েছি, আরও কল আসলে আমরা নিব। যতক্ষণ কল না থাকে ততক্ষণ আমরা একটু আলোচনাতে ফিরে যাই ইমিগ্রেশন আপডেট নিয়ে। আপডেটের এই পর্যায়ে আমরা কথা বলবো যে আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ উনি বলেছেন যে এই যে বর্তমানে যে আইনগুলি যেটা আছে মডার্ন স্লেভারি নিয়ে, ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং বা স্লেভারি, এটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে। অনেক ক্ষেত্রেই তারা মনে করছে এটা সঠিক নয়, এটা খুবই ইজি, মানুষ খুব সহজেই এটা বেনিফিটটা নিচ্ছে। একটা কল নিয়ে নিই, তারপর আবার ফিরবো। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আমি সলিটার সাহেব মারতে পারবো একটু? আপনি আমার সাথে কথা বলছেন, বলেন। আচ্ছা, হলো এই আমার এক বাচ্চাদের জন্য আমি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম। আর কিসের জন্য? স্টুডেন্ট লাগি। স্টুডেন্ট ভিসা, জি বলেন। জি, 3 বছর হয়ে গেছে, বুঝছেন নি? তার তো ভিসা হয়েছে না। হ্যাঁ, তো ওদের ফিজ নাহি দেয়, ফিজ তারা সলিটার দিলাম, তার ফি হয় তারা এখনো বলে দিছে না।
অনকিলা খানিটা ইয়ে করা। আচ্ছা, আমি যদি আপনারটা একটু বুঝে নিই আপনার প্রবলেমটা। আপনি বলেছেন যে 3 বছর আগে আপনার ভাতিজা এদেশে স্টুডেন্ট ভিসাতে আসতে চেয়েছিল, কিন্তু তার ভিসাটা রিফিউজ হয়েছে, তাই তো? এখন তিনি যে বিশ্ববিদ্যালয়ে ফি দিয়েছেন সেই ফিটা তাকে রিফান্ড করেনি, তাই তো? ওজন এনএইচএস ওটা পয়সা নেনানি তারা। সরি, তারা একটা ইয়ে নেন ফি নেনানি তারা হোম অফিসে। জি, এনএইচএস এর ফি নিবে না না, স্টুডেন্ট ফিতে তারা যদি আপনার নিয়ে থাকে, তারা আপনাকে শুধুমাত্র যে হেলথ সারচার্জটাই তারা ফেরত দিবে। কি করবে? হেলথের জন্য তারা যে পয়সা নিয়েছে সেটা তারা ফেরত দিবে। ওটা কি তারা ফেরত দেয়নি? না, সলিটা ফেরত দেয় নাই, হোম অফিস বলে দেয় নাই এখনো তাদেরকে। আচ্ছা, যদি আপনি ভালো করে দেখেন যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছে ওই অ্যাকাউন্টে ফেরত যাবে। যদি ফেরত না যায় তবে অবশ্যই আপনাকে চিঠি লিখতে হবে। চিঠি লিখলে তারা হেলথের ফিটা তারা ফেরত দিবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করেন তখন অ্যাপ্লিকেশন ফি ছাড়াও হেলথের জন্য একটা সারচার্জ দেন, সেই হেলথ সারচার্জটা তারা আপনাকে ফেরত দেবে। আচ্ছা, তো এটা তো অ্যাকাউন্ট সলিটার অ্যাকাউন্টে আসবে না নি? সলিসিটর অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দেওয়া হয়েছে, কোন অ্যাকাউন্ট থেকে ভিসা ফি দেওয়া হয়েছে? জি, কোন অ্যাকাউন্ট থেকে ভিসার ফি দেওয়া হয়েছে? সলিসিটর অ্যাকাউন্ট থেকে ফি দেওয়া হবে কেন? যে স্টুডেন্ট তার অ্যাকাউন্ট থেকে সে ফি দেয়নি? না, সলিটার কাছে পয়সা দেওয়া হয়েছে, সে দিছে আরে। তাহলে তো এটা সলিসিটরের অ্যাকাউন্টেই ফিটা ব্যাক হয়েছে। তারা বলতেছে তারা বলে দেয় নাই আজ পর্যন্ত। হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই চিঠি লেখেন, ওদেরকে চিঠি লিখে জানান, তারা আপনাকে বলবে যে তারা পেমেন্টটা দিয়েছে কিনা। পেমেন্টটা না দিলে তারা আপনাকে এখন হয়তো বলবে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে, এটা অবশ্যই আপনি ফেরত পাবেন। আপনার হেলথ সারচার্জটা আপনি ফেরত পাবেন। আচ্ছা, ওকে ওকে, আপনি অ্যাপ্লিকেশন ফিটা ফেরত পাবেন না, কারণ তারা তো অ্যাপ্লিকেশন ডিসাইড করেছে। আপনার হেলথের পয়সাটা আপনি ফেরত পাবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে। দেখি আর কে আছেন। হ্যালো কলার, না আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা বলতে চাচ্ছিলাম যে শাবানা মাহমুদ উনি জানিয়েছেন যে মডার্ন স্লেভারির যে ল আছে হিউম্যান ট্রাফিকিংয়ের, এটা ব্রিটেন স্টাডি করছে। তারা হয়তো এটাতে ব্যাপক পরিবর্তন আনবে। তাদের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে এটা খুব সহজ এবং খুব সহজেই মানুষ এটার বেনিফিট নেয়, এবং দেখা গিয়েছে যে এরকম একটা অ্যাপ্লিকেশন করলাম, নিজেরাই জানি যে কোনো কোনো ক্ষেত্রে 2-3 বছরও এটার কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এই সময়টুকু যিনি আসছেন, যিনি মাইগ্রেন্ট, তিনি থাকতে পারছেন, এবং এরপরে দেখা যায় যে অনেক সহজেই, যেহেতু তেমন কোনো তথ্য প্রমাণ নেওয়া হয় না, কোনো ইন্টারভিউ করা হয় না, শুধুমাত্র একটা স্টেটমেন্টের উপরে ভিত্তি করে এই সিদ্ধান্তগুলি দেয়। তো এই জন্যে তারা মনে করছে, বর্তমান সরকার মনে করছে যে এটা খুব সহজ একটা পথ, এবং এটাকে অনেক অ্যাবিউজ করা হচ্ছে, এটাকে অপব্যবহার করা হচ্ছে। সেই কারণে তারা এটাকে রিভিউ করছে এবং হয়তো একটা পরিবর্তন আনবে। আরেকটা আপডেট দিতে পারি যে আমরা জানি যে বিভিন্ন অর্গানাইজেশন, প্রায় 60টার মতো অর্গানাইজেশন সরকারকে অনুরোধ করেছে যে যারা রিফিউজি স্ট্যাটাস পেয়ে গেছেন কিন্তু যারা হোম অফিসের অ্যাকোমোডেশন আছেন তাদেরকে যেন 56 দিন পর্যন্ত থাকার সুযোগ দেওয়া হয়। আমরা যেটা দেখি এখন যে কেউ হয়তো এদেশে আসলেন, আসসালাম ক্লেম করলেন, তার থাকার কোনো জায়গা নাই, তিনি হোম অফিসের অ্যাকোমোডেশন চাইলেন। এটা নর্মালি আমরা বলি সেকশন 95 অ্যাকোমোডেশন। কিন্তু এই অ্যাকোমোডেশনে থাকা অবস্থায় যদি কেউ তাদের ভিসা গ্রান্টেড হয়ে যায়, তারা আসসালাম পেয়ে যায়, তখন দেখা যায় তাদেরকে 28 ডেজের ভিতরে এখান থেকে চলে যাওয়ার জন্য একটা নোটিশ দেওয়া হয়। অনেকের পক্ষে 28 ডেজের ভিতরে বিকল্প কোনো অ্যাকোমোডেশন পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, অনেকে বলতে পারে তুমি এখন তোমার স্ট্যাটাস হয়েছে, তুমি রিফিউজি হয়ে গিয়েছো, তুমি তো বেনিফিট পাবে, তুমি তো ইউনিভার্সাল ক্রেডিট, হাউজিং সব কিছু তুমি পাবে, তোমার এখন কেন সরকারি বাসস্থানে থাকা দরকার আছে? কিন্তু আছে, কারণ
এদেশে অনেকের পক্ষে এই 28 দিনের মধ্যে কিন্তু এই সব কিছু গুছিয়ে ওঠা সম্ভব নয়। অনেকের কাছে দেশটা নতুন, আত্মীয় স্বজন নাই, অ্যাকোমোডেশন খুঁজে পাওয়া, এবং সেখানে অনেকে জানে যে অ্যাকোমোডেশন চাইলেই পাওয়া যায় না, লোকে অনেক তাদের গ্যারান্টার চায়, বহুত কিছু চায়। এই জন্যে এটা একটু সময়ের সাপেক্ষ। এই জন্য একটা অনুরোধ করা হয়েছে যে এই 28 দিনের জায়গায় যেন 56 দিন তাদেরকে থাকার একটা সুযোগ করে দেওয়া হয়। একজন কলাবুদে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন কলার। হ্যালো হ্যালো কলার, ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমার এখন কুটুম তাই না স্টুডেন্ট গত বছর আসলা 1 বছর ফাউন্ডেশনে, এখন 3 বছর পাইছো না আর একটা ইয়ের মাঝে। জি 3 বছর পাইছো কিতা ও কাজ লেটার 3 বছর পাইছেন, বুঝছেন নি? এখন পাওয়ার পরে অ্যাপ্লিকেশন গত বৃহস্পতিবারে করছেন ইয়ের লাগে, বিশাল লাগে। জি তখন তারা কইছে সোমবারে নিয়েও একটা অফিসে নিয়ে পাসপোর্ট দিতা, ফিঙ্গারপ্রিন্ট দিতা। জি এখন কাছে তারও দেখা যে 29 তারিখ তো নেতান ক্লাস ইয়ে করতা। জি এখন এটা কোনো সমস্যা হইব নি? ওটা না, আমার তো মনে হয় কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই, কারণ উনি ফাউন্ডেশন ভিসাতে আসেন, সেখান থেকে উনি আবার স্টুডেন্ট ভিসাতে উনি সুইচ করতে যাচ্ছেন, উনি কাজও পেয়েছেন। জি বছর শেষ হয়ে গেছে। জি জি ঠিক আছে। জি জি উনি যে ওনার যদি কাজ থাকে, ওনার যদি আপনার আগে উনি ঠিকমতো ফাউন্ডেশন কোর্স শেষ করে থাকেন, ওনার যদি ফাইন্যান্স নিয়ে মেইনটেনেন্স নিয়ে কোনো জি 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 থাকেন, তাহলে সোমবারে নিয়ে দিতা, ফিঙ্গারপ্রিন্ট দিতা আর পাসপোর্টও কোন অফিসও দিতা। জি জি সে দিবেন। এটারও লেখা যেন 29 তারিখ তো সোমবার পরে, ও সোমবারে তাই নিয়ে ওইটা। জি জি সোমবারে 29 তারিখে লেখা করার দুটা ক্লাস আরম্ভ হইব। জি যদি যেটা দেওয়ার পরে তাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে খুব তাড়াতাড়ি, আমার তো ধারণা 3 সপ্তাহের মধ্যে তিনি হয়তো একটা ডিসিশন পেয়ে যাবেন, 3-4 সপ্তাহের মধ্যে। ঠিক আছে 3-4 সপ্তাহের ভিতরে ইয়ে ভাইবা নিও কিটা পাসপোর্ট ফিরত। জি জি আমি আশা করছি এটা খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা এটা বুঝলাম। আর এর আগে ক্লাস আরম্ভ হইব নি না কিটা? সেটা তো আমি বলতে পারবো না, উনার বিশ্ববিদ্যালয় উনি যেখানে পড়বেন তারা ওনাকে বলতে পারবে। ও আচ্ছা বুঝছি, তারা বলতে পারবে। এবং উনি যেটা করা উচিত হবে, হ্যাঁ উনি যেখানে যাচ্ছেন, উনি যেখানে পড়তে যাচ্ছেন, দেখবেন তাদেরও কিন্তু একটা ইমিগ্রেশন একটা অ্যাডভাইস দেওয়ার একটা জায়গা আছে, এখানে তাদের একজন অফিসার আছে, তার সাথে যেন কথা বলে এবং তাকে যেন তিনি দেখান যে তিনি অলরেডি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন। তো আমার মনে হয় না ওনার ক্লাস পেতে, উনি যদি ফিটা দিয়ে থাকেন ওনার কিন্তু তাহলে ওনার ওখানে লেখা যে 29 তারিখ তো পড়া আরম্ভ হইব। জি আমার ধারণা উনি যেটা অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, তো উনি এটার কপি দিলে ওনাকে তারা ক্লাস করতে দেবে। আচ্ছা এটা তো এমনি এরাও পাইব। ও বার্মিয়াম ইউনিভার্সিটি পাইছে নাকি? সরি আর আগে বার্মিয়াম ইউনিভার্সিটি পাইছে না, আর আগে আসলা কেন? তো জি এখন কেন হইছে না? এখন বার্মিয়াম এপ্লাই করছিল, এখন হইছে। পাস করছো না যে ইয়ে আইছিল ওটা পাস করছো? জি উনি যদি ওনাকে তারা ভিসা দিবে বলে আমি আশা করছি, যদি না ওনার কোনো দিকে কোনো প্রবলেম না থাকে। আপনি তো আসলে কিছু বলতে পারছেন না ওনার সমস্যা কেন হবে। জানি তানো তো ইয়ে দিলাইছেন, ফিস শপি দিলাইছেন, এরপরে বাংলাদেশ কাগজ আনাইয়া দেখাইছেন, যেন যে তা দিবার আর মুখে মুখে কইরাম আপনার। জি জি তাহলে তো ওনার আমার মতে ওনার তো প্রবলেম হওয়ার কথা না। ওনার কাজ থাকলে, মেনটেনেন্স থাকলে, আগে ওনার কোনো ব্রিচ না থাকলে, কোনো রুলে ওনার ভিসা উনি ইনশাল্লাহ পাবেন। ওকে ওই তো বাচ্চা মানুষ আইছে গত বছরই, কেন তো আর কোনো সমস্যা করার সুযোগও পাইছে না পড়া তাই পড়া। এবং আপনি তাকে বলেন উনি যেন ঠিকমতো পড়াশোনা করেন। আমিও চিন্তার মাঝে আছি, দোয়া করুন জানা। ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দোয়া করুন জানা আল্লাহ বাচ্চা ইনশাআল্লাহ। হ্যালো কলার, আর কোনো কলার আছে? হ্যাঁ কলার নাই, তো আমি একটু একটা কেস নিয়ে কথা বলি। এই কেসটা আমাদের বাংলাদেশি কমিউনিটিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কেসে একজন কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে দেশে আসে
এদেশে আসার পরে তিনি যেখানে কাজ করছেন, যেটা খালি তার একার মতো নয়, এরকম আমি জানি হাজারো বাংলাদেশিদের এই একই সমস্যা। তিনি কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে আসেন, কিন্তু যে কেয়ার কোম্পানিতে উনি কাজ করতে আসেন সেই কেয়ার কোম্পানিতে উনি ঠিকমতো কাজ পান না। তো উনি একটা রেস্টুরেন্টে কাজ করছিলেন, সেখানে তাকে ধরা হয়। ধরা হলে উনি আর্গুমেন্ট করেন যে আমার তো 20 ঘন্টা সাপ্লিমেন্টারি কাজ করার অধিকার আছে, সেই কাজটা আমি করছি। এখানে একটা জিনিস, একটা ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। অনেকে আমি দেখেছি যে কেয়ার ওয়ার্কিং ভিসা, ওয়ার্ক পারমিট ভিসাতে এসে মূল কাজে না করে বা মূল কাজ খুব কম করে সাপ্লিমেন্টারি ওয়ার্কে তারা ধুমসে কাজ করছে। মনে রাখতে হবে সাপ্লিমেন্টারি ওয়ার্কের কাজ তখনই আপনি করবেন যখন আপনি মূল কাজটা করছেন। কারণ মূল কাজে যদি না করেন, আপনার যেটা সাবস্টেন্সিয়াল জব সেটা না করে আপনি সাপ্লিমেন্টারি ওয়ার্ক করবেন কিভাবে? তো এই ভদ্রলোককে তারা কিন্তু আটকিয়েছে এবং উনি জেআরে গিয়েও তার জেআর কিন্তু কোর্ট নাকচ করে দিয়েছে। ফলে এখান থেকে আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা অনেকে মনে করছি যে এদেশে আসছি, ওয়ার্ক পারমিট আসে, কী হয়েছে, মূল জায়গায় ওয়ার্ক পারমিট নাই, সাপ্লিমেন্টারি ওয়ার্কের জায়গায় গিয়ে 20 ঘন্টা কেন 50 ঘন্টা করে ফেললাম। কিন্তু এইগুলো ঘটনা ঘটলে, ধরা পড়লে কিন্তু ভিসা কেটে যাবে এবং তাদেরকে কিন্তু এদেশ থেকে তারা রিমুভ করে দেবে, কোনো অ্যাপিলের রাইট থাকবে না। তো এ ব্যাপারে আমার মনে সতর্ক থাকা উচিত, কারণ এরকম ঘটনা খালি একটা নয়, আমি ভুরি আমি এরকম ঘটনা দেখতে পেয়েছি যেখানে ওয়ার্ক পারমিটে এসে সাপ্লিমেন্টারি ওয়ার্ক করছেন আর অন্য কাজ একেবারেই করছেন না। যাই হোক, আমি বলেছিলাম যে আজকে সময় পেলে আমরা একটু ব্রিটিশ ন্যাশনালিটি নিয়ে আমরা আলাপ করব। ব্রিটিশ ন্যাশনালিটি একটা কমপ্লেক্স, একটা জটিল একটা বিষয় এবং অনেক অভিজ্ঞ আইনজীবীরাও কিন্তু অনেক সময় এটা বুঝতে পারেন না। তো এই জন্যে আমার মনে হয় একটু এই ব্যাপারটা একটু ভালো করে আমাদের দেখা দরকার। প্রথম কথা হচ্ছে, এই ব্রিটিশ নাগরিকত্বের বর্তমান যে আইন, সে আইনটা হচ্ছে 1981 সালের ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট, সেই আইন অনুযায়ী। তো সেই আইনে যেটা প্রাথমিকভাবে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে একজন যদি এদেশে জন্মগ্রহণ করেন, যদি কেউ এদেশে জন্মগ্রহণ করে থাকেন 1982 সালের 1 জানুয়ারির আগে, তার মানে 31 ডিসেম্বর 1981 আগে যদি কারো জন্ম হয়ে থাকে, তবে তিনি কিন্তু ব্রিটিশ। এ ব্যাপারে আর অন্য কোনো বিষয় নাই। আপনি আপনার জন্মের সময় আপনার পিতামাতার কি স্ট্যাটাস, পিতামাতা কি ব্রিটিশ ছিলেন কি তারা অবৈধভাবে এদেশে আছেন, এটা কোনো ইস্যু নয়। ইস্যু হচ্ছে আপনার জন্ম 1982 সালের 1 জানুয়ারির আগে ব্রিটেনে হয়েছে কিনা, ইউনাইটেড কিংডমে জন্ম হয়েছে কিনা, হলে আপনি ব্রিটিশ। এক্ষেত্রে একটাই হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে এই যে যদি আপনার বাবা মা যদি এদেশে ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস নিয়ে এসে থাকেন, তবে 1948 সালের ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী আপনার জন্ম এই দেশে হলেও আপনি ব্রিটিশ নন। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন কথা বলি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, আমি একটা কোয়েশ্চন জিজ্ঞেস করতে চাইছিলাম। জি বলেন। আমার একটা আত্মীয় আছে, সে অ্যাসাইলাম সিকার করছে, ক্লেম করছে, কিন্তু ওরা ইমেল পাইছে যে ওরা মানে চলে যাইতে হবে, দেশে ছেড়ে চলে যাইতে হবে, কিন্তু কিছু করা যাবে এখন? সরি, আমি যদি আপনার কথাটা ঠিক বুঝলাম না, আপনি বললেন যে একজন আপনার আত্মীয় উনি অ্যাসাইলাম চেয়েছেন, তাই তো? হ্যাঁ, সে অ্যাসাইলাম সিকার করছিল। সে অ্যাসাইলাম চাওয়ার পরে কি হয়েছে, তাকে কি ইন্টারভিউ দেওয়া হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে।
তারপরে কি তাকে তারা ডিসিশন দিয়েছে? হ্যাঁ, ডিসিশন দিয়েছে চলে যাওয়ার জন্য। আচ্ছা, ডিসিশন দেওয়ার পরে তাকে কি তারা না করেছে, বলেছে না তাকে আমরা অ্যাকসেপ্ট করি না, তাই বলেছে? হ্যাঁ, তারপরে কি তিনি অ্যাপিল করেছেন? হ্যাঁ, পরে ওরা আবার মানে একটা নিউ রিফ্রেশ একটা ক্লেম করছে। আচ্ছা, আমি আপনার জিনিসটা একটু পার্ট বাই পার্ট একটু বুঝি, আপনি খুব দ্রুত জাম্প করছেন তো। তার মানে আপনার এক আত্মীয় অ্যাসাইলাম চেয়েছিলেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, রিফিউজ হওয়ার পরে কি তারা অ্যাপিল করেছিলেন? না, আপিলের পাই নাই, ওরা অ্যাপিলের রাইট পায়নি, তাই তো? না, রাইট পাই নাই। আচ্ছা, অ্যাপিলের রাইট না পাওয়ার পরে তারা কি করেছে? ফ্রেশ ক্লেম, ফ্রেশ সাবমিশন করেছে। আগে ক্লেমটা ছিল মহিলা তার উপরে না, তো এখন ওর হাজব্যান্ড ক্লেমটা করছে, ফ্রেশ ক্লেম। জি। তো এই ফ্রেশ ক্লেমটা করার পরে এখন 3 মাস পরে ওরা ইমেল পাইছে যে ওদেরকে চলে যাইতে হবে, এখন ওরা কিছু করতে পারবে না এখানে। না, আসলে আমি যেটা জানতে চাচ্ছি, ফ্রেশ ক্লেমের কি আসছে ডিসিশন? এটা কি নেগেটিভ আসছে? ওইটা নেগেটিভ আসছে। আচ্ছা, নেগেটিভ আসার পরে ফ্রেশ ক্লেমের নেগেটিভে কি তাদেরকে অ্যাপিলের রাইট দিয়েছে? না, অ্যাপিলের রাইট দেয় না। হ্যাঁ, যদি তাকে অ্যাপিলের রাইট না দিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই দেখতে হবে ভালো কোনো আইনজীবীর কাছে গিয়ে যে তার জুডিশিয়াল রিভিউ করার কোনো অপশান আছে কিনা, অর্থাৎ তার কেসে কি সাফিসিয়েন্ট মেরিট আছে যে সে চ্যালেঞ্জ করে বলতে পারে এই কেসে আমাকে অ্যাপিল দেওয়া উচিত ছিল বা আমার ফ্রেশ ক্লেম অ্যাকসেপ্ট করা দরকার ছিল। যদি তারা না করতে, যদি তার এরকম কোনো মেরিট না থাকে, সেক্ষেত্রে তার আর এদেশে থাকার আর অন্য কোনো গ্রাউন্ড থাকছে না। তো ওরা এখন কি করতে পারবে? যদি তাদের তো এদেশে থেকে আর কোনো অ্যাপ্লিকেশন করার স্কোপ থাকছে না, এখন তারা সিদ্ধান্ত নেবে তারা কি ইলিগালি এদেশে থেকে যাবে নাকি তারা দেশে চলে যাবে। কারণ তাদের যে লিগাল যে যতটুকু এভিনিউ ছিল সবগুলো এভিনিউ তো তাদের এক্সস্টেড হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওরা মানে একটা সলিসিটার ধরে ওদের কেসটা করতে পারবে না? কি করবে? what they would want to do, তারা কি করবে বলেন আমাকে? তাদের তো অ্যাসাইলাম রিফিউজ হয়েছে, করতে পারবে? কি করতে পারে বলেন? তাদের তো আর কিছু কথা নাই। I don't think they have got any other ways of seeking permission to stay here. They've already exhausted everything. আচ্ছা, কিন্তু ওরা মানে এই ওয়েডনেসডে ওদের অ্যাপয়েন্টমেন্ট আছে ইমিগ্রেশন অফিসে। হ্যাঁ, ইমিগ্রেশন হয়তো তাদের সাথে হয়তো অ্যাপয়েন্টমেন্ট করে জানতে চাইবে যে তারা when they want to leave the country, তাদের হয়তো যদি কোনো ট্রাভেল ডকুমেন্ট না থাকে, পাসপোর্ট না থাকে, then they can apply for their travel document. So I think এটা তাদের একটা some sort of exit interview, তারা তাদেরকে চলে যাওয়ার জন্য ইন্টারভিউটি নিচ্ছে। তাদের কি কোনো আছে? Do they have any children? Yeah, two children. কত বছর বয়স? একটা 12 আর একটা 8। তো তারা কতদিন ধরে আছে এই দেশে? ওরা আড়াই বছর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো হবে না, বাচ্চা নিয়ে দেশে থাকতে হবে অ্যাটলিস্ট 7 ইয়ার্স। সেক্ষেত্রে তাদের একটা হিউম্যান রাইটস একটা ক্লেম হয়। তাই তাদের কিন্তু যেহেতু বাচ্চা 2.5 বছর, তাদের তো ওই বাচ্চা নিয়েও কোনো ক্লেম নাই। তো ফলে আমার কাছে মনে হচ্ছে না দে হ্যাভ এনি প্রসপেক্ট অফ মেকিং এনি ফ্রেশ অ্যাপ্লিকেশন। And now it's up to them whether they want to stay here as illegal immigrants or they want to go back. It's up to them. They need to take this decision. Okay? Okay. Thank you. Thank you. Okay, thank you, Allah Hafiz. Allah Hafiz. তো আমরা আজকে আসলে আলাপ করতে চাচ্ছিলাম এই ব্রিটিশ ন্যাশনালিটি নিয়ে। আনফর্চুনেটলি আমাদের হাতে আসলে ওই পরিমাণ সময়টা নাই, যতটুকু সময় আছে বলে আমরা মনে করেছিলাম। তো যেটুকু সম্পূর্ণ খালি বলে যায় যে ব্রিটিশ সিটিজেনশিপ আপনার কোন কোন ক্ষেত্রে ট্রান্সফার হয়, কোন কোন ক্ষেত্রে ট্রান্সফার হয় না। যদি কেউ জন্মসূত্রে এদেশে ব্রিটিশ নাগরিক, অর্থাৎ কেউ এদেশে জন্মেছেন,
জন্মানোর কারণে তিনি ব্রিটিশ হয়েছেন, তাহলে তার সন্তান যদি এদেশে জন্মায় বা পৃথিবীর যেখানে জন্মায় না কেন তার সন্তান কিন্তু অটোমেটিক্যালি ব্রিটিশ। আর কেউ যদি জন্মসূত্রে ব্রিটিশ না হন কিন্তু তিনি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাকুয়ার করেছেন বাই ন্যাচারালাইজেশন, তাহলেও কিন্তু তার সন্তান এদেশে জন্মাক বা যেখানে জন্মায় তার সন্তান কিন্তু ব্রিটিশ। কিন্তু ওই সন্তান অর্থাৎ তার যে সন্তান এদেশে জন্মায়নি কিন্তু এদেশের বাইরে জন্মেছে, সেই সন্তান যদি তার সন্তান আনতে চায় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে। কারণ ওই যে সন্তান যার জন্ম হয়েছে এই দেশের বাইরে তিনি হবেন ব্রিটিশ সিটিজেন বাই ওয়ে অফ ডিসেন্ট। যারা বাই ওয়ে অফ ডিসেন্ট ব্রিটিশ সিটিজেন তারা কিন্তু সিটিজেনশিপ অটোমেটিক্যালি পাস করতে পারে না। সেক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে তাদের বাচ্চা জন্মালে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। আগে ছিল জন্মের 1 বছর পর্যন্ত মধ্যে, এখন এটাকে বাড়িয়ে করা হয়েছে 18 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন। কিন্তু এখানে একটাই শর্ত আছে যে তার যে বাবা যিনি সিটিজেন হয়েছেন বাই ওয়ে অফ ডিসেন্ট তিনি কিন্তু এদেশে এই বাচ্চার জন্মের আগে 3 বছর থাকতে হবে, অথবা ওই বাচ্চাকে এই দেশে নিয়ে আসার পরে ওই বাবাকে এই দেশে 3 বছর থাকতে হবে। যদি প্রথম ক্ষেত্রে হয় যে বাবাকে এই দেশে 3 বছর থাকতে হবে জন্মের আগে, সেক্ষেত্রে কিন্তু বাবার বাবাকেও ব্রিটিশ হতে হবে, নট বাই অফ ডিসেন্ট। অর্থাৎ ডিসেন্ট ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে তার দাদাকে, তার গ্র্যান্ডফাদারকে ব্রিটিশ সিটিজেনশিপ নিতে হবে। যদি বাচ্চার জন্মের পরে বাচ্চাকে দেশে নিয়ে এসে 3 বছর থাকার পরে বাচ্চার জন্য রেজিস্ট্রেশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বাবার বাবা, বাচ্চার দাদার কিন্তু ব্রিটিশ হওয়ার জরুরি নয়। তো যাই হোক, এটা আমরা আগেই বলেছিলাম অনেক কমপ্লিকেটেড। আমরা আগের কোনো অনুষ্ঠানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভেঙে ভেঙে বলবো, আপনাদের আরও প্রশ্নেরও জবাব নেব। আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষে এসে গেছি। আগামী মাসে আবার অনুষ্ঠান হবে আমাদের। ততদিন ভালো থাকেন, সুখে থাকেন, আবার দেখা হবে। ভালো থাকেন।